উঠে দাঁড়ান অধ্যায়। আর কতদিন এভাবে ঘুমানোর অভিনয় করবেন? প্লিজ সারাদিন। অধ্যায় সাড়া দেয়নি, কখনো দিবে কিনা তখনও সে জানতো না। প্রতিবার হাসপাতাল থেকে ফেরার সময় সে এক বুক আশা নিয়ে ফিরে আসে তন্না। হয়তো পরের বার গেলেই দেখবে অধ্যায় উঠে বসে আছে, হয়তো সে বলবে, এই মেয়ে, তুমি এখানে কেন এসেছো? জানো না আমি তোমাকে সহ্য করতে পারি না? কিন্তু সময় বয়ে যায়, দিন শেষে রাত নামে, তুন্নার আশা আর পূর্ণ হয় না। তবুও সে আশায় বুক বাঁধে, অপেক্ষায় থাকে সুদিনের। সে জানে না এই অপেক্ষার শেষ কথায়, কিন্তু সে হাল ছাড়তে রাজি নয়। ভালোবাসার চেয়েও বড় এক মায়া তাকে এই মানুষটার সাথে বেঁধে রেখেছে। এই মায়ার টানে সে বারবার ফিরে যায় একটা নিথর শরীরের পাশে। রাত 2টোর সময় হঠাৎ ফোন আসে তুন্নার কাছে। ঘুমন্ত তুন্না ফোনের বিকট শব্দ পেয়ে জেগে ওঠে। চিন্তিত হয়ে ফোন হাতে নিয়ে দেখে রহমান চৌধুরীর কল। রিসিভ করে কানে ধরতেই শুনে রহমান চৌধুরীর কান্নারত স্বর। তরুণা, বর্ষিয়ান শ্বশুরের কান্নায় ভারী কান্নার স্বর শুনে ভীত হয় তুন্না। অশুভ চিন্তায় ছেয়ে যায় মনোজগৎ। মস্তিষ্কের প্রতি নিউরনে নিউরনে জাগে কোনো শোক সংবাদ পাওয়ার আশঙ্কা। তার ঘুম ঘুম ভাব ছুটে যায় তখনই। কাঁপা কাঁপা কণ্ঠে সে শুধায়, বাবা, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? অধ্যায় কি ঠিক আছে? তুন্নার কণ্ঠস্বরে স্পষ্ট হলো রাজ্যের আতঙ্ক আর ভয়। রহমান চৌধুরী ওপাশ থেকে কান্নার বেগ সামলে নিয়ে কোনো মতে বললেন, তরুণা মা, তুই এখনই একবার হাসপাতালে চলে আয়। বড্ড প্রয়োজন, দেরি করিস না একদম। তুন্নার হাত পা হিম হয়ে এলো। অধ্যায়ের কি তবে কোনো ক্ষতি হয়ে গেল? মানুষটা কি তাকে এই পৃথিবীর বুকে একা রেখে চলে গেল? রহমান চৌধুরীর কান্না তো তাই ইঙ্গিত দিচ্ছে। বুক ফেটে কান্না আসতে চাইল তুন্নার। সে কম্পিত স্বরে বলল, কিন্তু বাবা, রাত 2টো বাজে। আমি এখন হোস্টেল থেকে বেরোবো কি করে? আমাকে বেরোতে দেবে না? আমি আমি কিভাবে আসবো? রহমান চৌধুরী শান্ত গলায় বললেন, আমি সব ব্যবস্থা করেছি। হোস্টেলের সুপারের সাথে আমি কথা বলেছি। তুই শুধু গেটে যাবি আর আমি আমাদের গাড়ি পাঠাচ্ছি। ড্রাইভার একবার 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। ও তোকে নিয়ে আসবে। তুই চলে আয় মা। ফোনটা কেটে যাওয়ার পর তুন্না কিছুক্ষণ পাথর হয়ে বসে রইল। পরক্ষণেই দ্রুত ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে এলো। মাঝরাতে এভাবে তুন্নাকে অস্থির হতে দেখে আশ্চর্য হলো তিথি। ঘুম ঘুম চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কিরে, কোথায় যাচ্ছিস? হসপিটালে। গাঞ্জা খাইছিস নাকি? এত রাতে হসপিটালে কেন? ঘুমের ঘোরে কথাটা বলতে বলতেই হুঁশ ফিরে এলো তিথির। সে শকচকিত হয়ে উঠে বসল। চোখ কষলে ঘুম সরানোর চেষ্টা করে বলল, কি হয়েছে? তোর হাজবেন্ড ঠিক আছে? তুন্না নিস্পৃহ ভঙ্গিতে বলল, জানি না। কোনো খারাপ খবর? তুই কাঁদছিস কেন এমন করে? তুন্না জবাব দিল না। সে নিজের ফোনটা নিয়ে বেরিয়ে যেতে নিলে বিছানা থেকে নেমে এসে দ্রুত পথ রোধ করে দাঁড়ালো তিথি। অবাধ্যত মতো বলল, মাঝরাতে ছুটছিস কোথায়? বললাম তো হসপিটালে। কান্না আটকে বিরক্ত ভরে জবাব দিল তুন্না। তিথি তার হাত ধরে বিছানায় এসে জোর করে বসিয়ে দিল। এরপর প্রবল্লিত শ্বাস ছেড়ে বলল, খেপেছিস তুই? এখন যাবে কি করে? ব্যবস্থা হয়েছে, শ্বশুরমশাই গাড়ি পাঠাচ্ছেন। ওহ আচ্ছা, তুই 2 মিনিট বস, আমি তৈরি হয়ে আসছি। তুই যাবি? হুম। মিনিট পাঁচেকের ব্যবধানে তিথি তৈরি হয়ে এলো। এরপর দুজনে একসাথে বেরিয়ে এলো হোস্টেল থেকে। হোস্টেলের দারোয়ানকে কোনো জবাবদিহিতা করতে হলো না তাদের। গেটের বাইরে বেরিয়ে আসতেই দেখা গেল গাড়ি দাঁড়িয়ে আছে। আকবর তুন্নাকে দেখেই সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল। নিজের ভেতরে এক আকাশ কান্না লুকিয়ে উঠে বসলো তুন্না। তিথি সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। কখনো প্রিয়জন হারানোর অভিজ্ঞতা হয়নি তার। সে চুপচাপ তুন্নার হাতটা শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে রইল। গাড়িতে বসে জানালা দিয়ে বাইরে তাকালো তুন্না। তার দৃষ্টিযন্ত্র অঝরে জল নামছে। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো সব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কাছ থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। আজ কি তবে তুন্নার কাছ থেকেও তার জীবনের আলো একাংশ চিরতরে হারিয়ে যাবে? মানুষের জীবন থেকে সুখের সময়গুলো এভাবেই কি চলে যায়? 3 মাস ধরে এই একটা অশুভ মুহূর্তের আশঙ্কায় সে করে আসছিল। তুন্না মনে মনে প্রার্থনা করতে লাগলো, হায় আল্লাহ, আমার সবটুকু নিয়ে নাও, তবু ওই মানুষটাকে একবার চোখ মেলার সুযোগ করে দাও। ওভাবে নিথর হয়ে চলে যেতে দিও না তাকে। আমি সইতে পারবো না মাবুদ, মরে যাব।
বিয়ের পর অধ্যায়ের সাথে কাটানো কয়েকটা দিনের কথা খুব মনে পড়ছে তন্নার। অধ্যায় তাকে খুব জ্বালিয়ে মারত, অসহ্যকর বিরক্ত হয়ে সে সব সহ্য করত তন্না। আজ সেই বিরক্তটুকুর জন্য তার প্রাণ চাতক পাখির মতো তৃষ্ণার্ত হয়ে আছে। সারা পথ সে আকবরকে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। যদি কোনো চরম সত্যের মুখোমুখি হতে হয়, এমনকি তিথির সাথেও কোনো বাক্য ব্যয় করল না। সে হঠাৎ করেই যেন বাকশক্তি হারিয়ে মুখ হয়ে গিয়েছে। হাসপাতালের গেটে গাড়ি থামতেই তুন্না এক প্রকার দৌড়ে ভেতরে ঢুকল। লিফটের জন্য অপেক্ষা করার ধৈর্য তার নেই। সে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। তিথি দৌড়ালো তার পেছনে, জোরে ডেকে বলল। আস্তে তুই না পড়ে যাবি বাপ। তার সেই সাবধানী মোটেও গ্রাহ্য করল না তন্না। তার হৃৎপিণ্ড যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসতে চাইছে। সেখানে যদি পড়ে গিয়ে সামান্য আঘাত লাগে তার খুব ক্ষতি নেই। উফ, এত দীর্ঘ কেন পথ, এত দূরত্বে কেন বাস করছে অধ্যায়। 4 তলায় উঠতে গিয়ে তার মনে হলো সে 40 তলার দূরত্ব অতিক্রম করেছে। উপরে উঠে অধ্যায়ের কেবিনের সামনে যেতেই সে দেখল রহমান চৌধুরী আইসিইউর সামনে পায়চারি করছেন। তুন্নাকে দেখেই তিনি এগিয়ে এলেন। তুন্না আর নিজেকে ধরে রাখতে পারল না, কান্নায় ভেঙে পড়ে হিক্কা তুলে বলল। অধ্যায় কোথায় বাবা? ওর কি হয়েছে? আমাকে এভাবে কেন ডাকলেন? তুন্নার আর্তনাদ শুনে রহমান চৌধুরী ওর মাথায় হাত রাখলেন। তুন্নার সজল চোখের দিকে তাকিয়ে ওনার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি নিচু স্বরে বললেন, কান্দে না মা, ভেতরে চল, তোর অধ্যায় তোকে ডাকছে। তুন্না বিশ্বাস করতে পারল না। তবে কি 3 মাসের এই দীর্ঘ দুঃস্বপ্ন আর শেষ হলো? তিথিও এসে উপস্থিত হয়েছে এতক্ষণে। রহমান চৌধুরীর কথা শুনে মনের চাপ হালকা হলো তার। খারাপ সংবাদের আশঙ্কায় সে তো হার্ট অ্যাটাক করতে বসেছিল বোধহয়। সে হাত ধরল তুন্নার। তুন্না উদ্ভ্রান্তের মতো তাকালো তার দিকে। কেঁদে কেটে অস্থির মেয়েটা। সে তিথির দিকে তাকিয়ে সে বড় করুণ দৃষ্টি মেলে। এখনও তার মনে হচ্ছে ভেতরে প্রবেশ করলেই বুঝি জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদটা পাবে সে। সবচেয়ে করুণ দৃশ্যটা বোধহয় দেখতে হবে তাকে। তিথি শক্ত করে তার হাত চেপে ধরে তাকে আশ্বস্ত করল। তুন্নাকে টেনে নিয়ে গেল কেবিনের দিকে। টলমল পায়ে আইসিইউর কেবিনে ঢুকলো তুন্না। তার দৃষ্টি স্থির হলো বেডে শুয়ে থাকা মানুষটার দিকে। অধ্যায়ের বেটে ঘিরে দাঁড়িয়ে আছে শর্মিলা চৌধুরী, শাম্মী আর আদিল। সবার চোখে মুখে স্বস্তি বিরাজ করছে। শর্মিলা চৌধুরী তুন্নাকে ভেতরে ঢুকতে দেখে তীব্র বিরক্তি নিয়ে মুখ ফিরিয়ে নিল। তুন্নাকে তিনি কখনোই মেনে নিতে পারেনি। আজও এই মেয়ের উপস্থিতি তাকে বিদ্ধ করছে। তুন্না সবার নজর উপেক্ষা করে ধীরে ধীরে বেডের কাছে এগিয়ে গেল। একবার তাকালো তিথির দিকে। তিথি তাকে চোখ দিয়ে আশ্বস্ত করলো আরেকবার। অধ্যায়ের দিকে গভীর দৃষ্টিতে তাকালো তুন্না। দীর্ঘ 90 দিন পর আজ শান্ত বদ্ধ চোখের পাতাগুলো আজ সামান্য খোলা। অক্সিজেনের মাস্কের আড়ালে অধ্যায় খুব ক্ষীণভাবে শ্বাস নিচ্ছে। তুন্নাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অধ্যায়ের ঝাপসা দৃষ্টি স্থির হলো বোধহয়। সে ক্লান্ত চোখে দুর্বলতর চাহনিতে পলকহীন তাকিয়ে রইল প্রেয়সীর দিকে। আদিল তুন্নার পাশে সে ফিসফিস করে বলল, জ্ঞান ফেরার পর ও অস্পষ্ট স্বরে তোমার নাম নিয়েছে তুর্না, তাই আঙ্কেল তোমাকে এই মাঝরাতে অস্থির করে নিয়ে এলেন। তুন্না কিছু জবাব দিতে পারল না। সে বিস্মিত, সে আনন্দিত। এক পৃথিবী আনন্দ হচ্ছে তার। গলা ফাটিয়ে চিৎকার করে বলতে ইচ্ছা করছে, অধ্যায়, আমার অধ্যায়, আপনি ফিরে এসছেন ফিরে, সত্যি? শুধু কি এসব, আরো অনেক কিছু বলতে ইচ্ছা করছে না। মনে চাইছে একটা মাইক নিয়ে গলা ফাটিয়ে সারা শহরকে এই তথ্য জানিয়ে দিতে। ঘুমন্ত শহরের প্রতিটি মানুষ, ইট পাথরের দেওয়াল, রাস্তার ঘুমন্ত কুকুর কিংবা বুড়িগঙ্গা নদীর নোংরা জল, সবাইকে ডেকে ডেকে বলতে ইচ্ছা করছে অধ্যায়ের এই নাটকীয় প্রত্যাবনের কথা। কিন্তু তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। চোখের কোণ বেয়ে নামলো তপ্ত নোনা পানির ধারা। কি আশ্চর্য! খুশির দিনে তার এত কান্না পাচ্ছে কেন? তুন্না অপলক তাকিয়ে রইল বহু দিন পর ঘুম থেকে জেগে ওঠা রাজকুমারের দিকে। রাজকুমারের গালে অ্যাক্সিডেন্টের ফলে হওয়া কালচে দাগগুলো কেমন যেন বেমানান। অতি সুন্দর মানুষের গালে এই কলঙ্কিত কি স্থায়ীভাবে বসত করবে? লোকটা যে তবে মরেই যাবে। সুদর্শন মানুষ হিসেবে সেই অহংকার ছিল তার, সেটা যে ধূলিসাৎ হয়ে যাবে।
সৌন্দর্য প্রিয় এই ব্যক্তি সৌন্দর্য হারিয়ে বাঁচবে কেমন করে? তুন্না দেখলো অধ্যায়ের ফ্যাকাশে হাতটা বিছানার চাদরের উপর রাখা, হাতটা মৃদু কাঁপছে। তুন্নার ইচ্ছা করলো শক্ত করে সেই হাতটা ধরতে, কিন্তু কি এক কঠিন দেওয়াল যেন অদৃশ্যভাবে অবস্থান করছে তার ইচ্ছের মাঝে। কাছে অথচ বোধহয় এক পৃথিবী দূরে। খুশি আবার কথাও যেন অখুশি, অসুখী। সুস্থ হয়ে আবার যদি অধ্যায় তাকে আগের মতোই অবহেলা করে। তুনা অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শর্মিলা চৌধুরী আর ধৈর্য ধরে থাকতে পারলেন না, গম্ভীর গলায় বললেন, জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু ও এখনো খুব দুর্বল। বাইরের মানুষের ভিড় এখন না থাকাই ভালো। আদিল, শাম্মী, তোমরা ওকে বলো এখান থেকে যেতে। কথাটা শুনে নিজেকে খুব অবাঞ্ছিত মনে হলো তিথির। সে বেরিয়ে গেল। তুন্না সেদিকে তাকিয়ে আহত হলো, তবে কিচ্ছু বলল না। বেরিয়ে যেতে চাইলে রহমান চৌধুরী ভেতরে এলেন। তখন শক্ত গলায় বললেন, থামো শর্মিলা, ছেলেটা জ্ঞান ফেরার পর যার নাম আগে নিয়েছে তাকে তুমি তাড়িয়ে দিতেছ। ওর নাম নিয়েছি বলেই ওকে থাকতে হবে, সে কথা কে বলেছে? আমি বলেছি তোমার সমস্যা হলে তুমি বেরিয়ে যাও। আমি বেরিয়ে যাব? আমি? হ্যাঁ তুমি। ছেলেটা যদি তোমার তুজনাতে কোণে অবহেলা বা আঘাত পেয়ে চিরকালের মতো চলে যায়, তবে তুমি খুশি হবে? শর্মিলা চৌধুরী চকিত নজর অধ্যায়ের দিকে বুলিয়ে চাপা স্বরে বললেন, পাগলের মতো কি বলছো তুমি এসব? ঠিকই বলেছি। অধ্যায় যেহেতু তুর্নার নাম নিয়েছে, সেহেতু সে তুর্নাকে দেখতে চায় বলে নিয়েছে। এখন ওকে অপমান করে তাড়িয়ে দিলে ছেলেটা মানসিক আঘাত পেয়ে পারে, সেই জ্ঞানটুকু তোমার মাথায় নেই। তুমি নাকি আবার ডাক্তার, অবশ্য ডাক্তারের চিন্তা থেকে গ্রামের টিপিক্যাল শাশুড়িদের মতো চিপ চিন্তা ভাবনা তোমার মাথায় বেশি ঘুরে। রহমান! শর্মিলা চৌধুরী এক প্রকার গর্জে উঠল। রাগে আগুনের মতো গনগনিয়ে উঠল ওনার মুখ। রহমান চৌধুরী শর্মিলার হাত ধরে টেনে বাইরে নিয়ে এলেন, আঙ্গুল তুলে বললেন, একদম চিৎকার করবে না, এটা হসপিটাল, তোমার বাড়ির ড্রয়িং রুম নয়। আর এখানের কেউ তোমার বাড়ির কাজের লোকও নয়। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমার ছেলের ভালো আমি চাইবো না? আপাতত ভালো না, চাওয়াটাই মঙ্গল। তোমার কাছে যা ভালো সেটা সকলের কাছে খুবই খারাপ, তাই দয়া করে সিন ক্রিয়েট করো না। সিন আমি ক্রিয়েট করছি না, তুমি করছো। ওই একটা গেও ভূতের সাথে আমার সোনার টুকরো ছেলের বিয়ে দিয়েছো। বহু কাঠখড় পুড়িয়ে যখন তাকে মাথা থেকে নামালাম, তখন তুমি আবার ঘাড়ে তুলে দিতে চাইছো। আমার ছেলেটাই এই মেয়েটার জন্যই তো চট্টগ্রাম যাচ্ছিল। যদি না যেত তবে তো এমন হতোই না। আমার ছেলের জীবন থেকে এতগুলো দিনও চলে যেত না। রহমান চৌধুরী আর শর্মিলার কোনো কথা কানে নিলেন না। তিনি পাশের একটা চেয়ারে চোখ বন্ধ করে বসে বসে জিকির করতে লাগলেন। একবার অবশ্য শব্দ করে বললেন, হে মাবুদ, তুমি বিতাড়িত শয়তান হতে আমার ছেলে এবং ছেলের বউকে রক্ষা করো, আমি। শর্মিলা চৌধুরী অবাক হয়ে তাকিয়ে রইলেন। ওনাকে কি শয়তানের সাথে তুলনা করছে রহমান চৌধুরী? অধ্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ খুব ধীরে তার হাতটা তুন্নার দিকে বাড়িয়ে দিল। কম্পিত বাড়ানো সেই হাত দেখে তুন্না আর নিজেকে আটকে রাখতে পারল না। হাঁটু গেড়ে বসে অধ্যায়ের হিমশীতল হাতটা নিজের দু হাতের তালুতে পরম যত্নে তুলে নিল সে। অধ্যায়ের চোখ যেন তুন্নাকে কিছু বলতে চাইছে। তুন্না কম্পিত স্বরে ডাকল, অধ্যায়। অধ্যায় কোনো উত্তর দিল না, শুধু স্থির দৃষ্টিতে তুন্নার চোখের জলের দিকে তাকিয়ে রইল। শাম্মী আর আদিল নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। অধ্যায় তুন্নার তপ্ত হাতের স্পর্শ পেয়ে কেঁপে কেঁপে উঠল। চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার। তুন্না অধ্যায়ের হাতটা ধরে বসে আছে। মানুষের স্পর্শের যে একটা ওম থাকে, সেটা 3 মাস পর অধ্যায় আজ প্রথম অনুভব করছে। তার সুখ সুখ অনুভূতি হলো। তুন্নার চোখ টলমল করছে আনন্দের অশ্রু। দীর্ঘ 3 মাস পর তার স্বামী নামক আসামি মৃত্যুর মতো গাঢ় ঘুম থেকে জেগে উঠেছে। এর চেয়ে আনন্দের আছে বাকি। সে অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল প্রাণস্খার দিকে। অধ্যায় কি কিছু বলতে চাইছে? ওর ঠোঁট ঈষৎ নড়ছে মনে হলো।
অধ্যায় বলে উঠতে পারছে না, শব্দগুলো ওর ঠোঁট অবধি এসে ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছে। তন্না ওর মুখের খুব কাছে কান নিয়ে গেল, শুনতে পেল তোর না? অতি সামান্য একটা শব্দ, কিন্তু তন্নার মনে হলো পৃথিবীতে এর চেয়ে মধুর কোনো শব্দ আর নেই। অধ্যায় তার নাম ধরে ডাকলো। তার আনন্দে তার মন কি যে ভীষণ পুলকিত হলো তা ভাষায় প্রকাশ করার যোগ্য নয়। চোখের জল চিকচিক করে উঠল তন্নার। মন থেকে হঠাৎ যেন ঘৃণার আস্তরণ সরে গিয়ে ভালোবাসার অঙ্কুর বাসা বাঁধল। মন জমিনে সেই অঙ্কুর কত দ্রুত ডালপালা ছড়ায় তা দেখার অপেক্ষা মাত্র। অধ্যায় তন্নার হাতটা আরো শক্ত করে ধরে রেখেছে। তন্না তাকালো সেদিকে। না, হাতটা ছাড়তে অধ্যায় রাজি নয়, যেন ছেড়ে দিলেই আবার সেই দীর্ঘ তন্দ্রার রাজ্যে হারিয়ে যাবে সে। অতি দুর্বল কণ্ঠে ক্ষীণ স্বরে অধ্যায় বলল, কাঁদছো কেন মেয়ে? তন্না কাঁদছে। কই, সে তো নিজের চোখের অবাধ্য এই জলের কারণ খুঁজে পায় না। তবে কি এই অশ্রু আনন্দের? আনন্দের তপ্ত অশ্রুর রেখাটুকু হাত দিয়ে মুছে দিল তন্না। চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, ভাঙ্গা স্বরে বলল, না তো, কেন কাঁদবো? কাঁদনি? হুম। তোমার স্বামী মরে যাচ্ছিল, তবুও কাঁদনি? আপনি তো দিব্যি ঘুমোচ্ছিলেন। মিথ্যা কথা। কান্নাকাটি করতে করতে তোমার চোখের নিচটা অধিক কালো হয়ে গিয়েছে এবং তুমি এখনো কাঁদছো। কেঁদো না মেয়ে। জমের দুয়ার থেকে ফিরে এসে কান্না দেখতে বিশ্রী লাগছে। বড্ড ধীর স্থিরভাবে বাক্যটি ছুড়ে দিল অধ্যায়। এই তীব্র অসুস্থতার মাঝেও ভয়ঙ্কর রসিকতাটা করল সে। তা অধ্যায় বলেই এটা সম্ভব। অন্য কোনো মানুষ হলে এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এ জাতীয় রসিকতা করতে পারত? তন্না হাসলো। এই তো সেই অধ্যায়। সুস্থ হতে না হতেই মানুষের খুঁত ধরা শুরু করেছে অযাচিত রসিকতা। সে ধরা গলায় বলল, লাগুক বিশ্রী, আমি তো আর সুন্দরী প্রতিযোগিতায় নাম দিচ্ছি না। অধ্যায় তার কাঁপা কাঁপা আঙ্গুলগুলো দিয়ে তন্নার চুলে বিলি কেটে দিতে চাইল, কিন্তু শরীরের সেই শক্তিটুকু নেই। সে কেবল খুব অস্পষ্ট সুরে বলল, কেঁদো না মেয়ে। তোমাকে এক ঝলক ভালো করে দেখতে দাও। আমাকে দেখে কি হবে? দেখবো না? স্বামীর ভালোবাসার অভাবে তুমি আদৌ শুকিয়েছো কি না সেটা পরখ করতে হবে তো। দূর, এখনো বাজে কথা বলার স্বভাব গেল না আপনার? লোকে বলে স্বভাব যায় না মরলে। আমি তো মরিও নি, তবে যাবে কেমন করে? তন্না রাগী চোখে তাকালো অধ্যায়ের দিকে। অধ্যায় সেই রাগ উপেক্ষা করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার প্রিয়তমার দিকে। 3 মাস আগের সেই চঞ্চল তন্না যেন কথায় হারিয়ে গেছে। তার বদলে সামনে বসে আছে এক বিষণ্ণ প্রিয়তা। এই প্রিয়তার চোখ থেকে ভয়ের রেশ এখনো কাটেনি। অধ্যায় মুচকি হাসার চেষ্টা করে বলল, বুঝলে, যমরাজ খুব দয়ালু। সে আমায় ফেরত পাঠাতে চাইছিল না, কিন্তু আমি তাকে বললাম পৃথিবীতে আমার একটা বউ আছে যে আমার জন্য চোখের জল ফেলে নদী বানিয়ে ফেলেছে। যে সে নদী নয়, সমুদ্র, মহাসমুদ্রর মতো বড় নদী। সেই নদীতে ডুব দিতে পারবে গোটা পৃথিবীর মানুষ। যদি সে আরও বেশি কাঁদে তবে সেই নদীর জল পৃথিবীর স্থলভাগেও পৌঁছে যাবে। তাকে শান্ত করার জন্যই আমার ফেরা দরকার, নয়তো পৃথিবীর ধ্বংস হতে বেশি সময় লাগবে না। অজ্ঞতা তিনি পৃথিবী রক্ষার ভার আমাকে দিয়ে ফেরত পাঠিয়ে দিলেন। তন্ডার মুখের হাসির রেখাটা ধীরে ধীরে মিলিয়ে গেল। এক অদ্ভুত বিষণ্ণতা, তার একরাশ হতাশা তার মনের ভেতর কালো মেঘের মতো দানা বাঁধতে শুরু করলো। এই মানুষটা কি কোনো দিনও বদলাবে না? 3 মাস 90টা দিন সেই প্রতিটি মুহূর্ত মৃত্যুর সাথে লড়েছে, আর বাইরে তন্না লড়েছে নিজের অস্তিত্বের সাথে। প্রতিটা রাতে সে যখন জায়নামাজে বসে ডুকরে কেঁদেছে, তখন কি একবারও ভেবেছিল যে লোকটা জ্ঞান ফিরে পাওয়ার পর এমন খেলো রসিকতা করবে? তন্নার চোখের দৃষ্টি শীতল হয়ে এলো। সে ধরা গলায় বলল, আপনি কখনো শুধরাবেন না অধ্যায়। জমের দুয়ার থেকে ফিরে এসেও জীবনের মূল্য বুঝতে পারছেন না। আপনি এমন কেন? কেমন? একদম অসহ্য। তবুও এই অসহ্য ব্যক্তিটির জন্য
তোমার চোখে জল টলমল করছে। আপনি বিষ চেনেন? আপনি ওই বিষ, যে বিষ আমি পান করে ফেলেছি। এখন উগরে দেবার কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থার খোঁজও করো না মেয়ে, তবে হয়তো এই আমাকে আর খোঁজে পাবে না। চিরতরে ঘুমিয়ে যাব তখন, তবুও মুক্তি নেই তোমার। তন্না সচকিত দৃষ্টি মেলে তাকিয়ে রইল মানুষটার দিকে। কিসের ইঙ্গিত এটা? হুমকি নাকি অতি ভালোবাসার প্রদর্শন? বোঝা গেল না। তন্না কখনোই এই অধ্যায় নামক ব্যক্তির জীবনের অধ্যায়টিকে পড়তে পারবে না। অধ্যায় দীর্ঘক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ খুব নিচু স্বরে বলল, আমার কি মনে হয় জানো? আমি অসুস্থ অবস্থায়ও তোমার কান্নারত কণ্ঠস্বর শুনেছি। তুমি কি রোজ আসতে? না। তবে মাঝে মাঝে আসতাম। এজন্যই তো আমি গলার স্বরটা মাঝে মাঝে শুনতে পেতাম। এই তুমি প্রতিদিন আসোনি কেন? স্বামীর প্রতি দয়া নেই তোমার, তাই না? তন্না কোনো জবাব দিল না। এই মানুষটা এতটা অসুস্থতা নিয়েও রসালো রসিকতা করছে, অথচ কষ্ট হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে। বুকটা ওঠানামা করছে, শ্বাস নিতেও বোধহয় কষ্ট হচ্ছে, অথচ তার সে দিকে ভ্রুক্ষেপ নেই। অধ্যায় ফের বলল, জানো, একবার মনে হচ্ছিল বেঁচে থেকে আর কি করব, মরে যাই বরং। এরপর মনে হলো কেউ একজন খুব কষ্ট পাচ্ছে, তাকে একা ফেলে যাওয়া ঠিক হবে না। তাই তোমার কষ্ট কমাতে ফিরে এলাম। আমার কষ্ট কমাতে? কোনো মেয়ে মানুষ কষ্টে আছে, এই দৃশ্য আমি দেখতে পারি না। তন্না নিজের বিরক্তি আর মনে ধীরে ধীরে বাড়ন্ত ক্রোধকে স্মিত করে শান্ত স্বরে বলল, আপনি অসুস্থ, এত কথা বলার প্রয়োজন নেই। আপনি ফিরে এসেছেন, আমরা সকলে ভীষণ খুশি হয়েছি। যদি ফিরে না আসতাম? তন্না এবার আর নিজেকে সামলাতে পারল না। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। ঘৃণা মানুষ কতকাল জমিয়ে রাখতে পারে, কতকাল ভালোবাসাবিহীন বাঁচতে পারে। একটা সময় সকলেই চায় একটু ভালোবাসা, একটু যত্ন, কিন্তু সেটা সে অধ্যায়ের থেকে পায়নি। তবুও তো মনের পুরো অংশ এই লোকটাকে দলিল করে দিয়েছে সে। সেই দলিলের অধিকারেই অধ্যায়ের হাতের উপর মাথা রেখে সে ফুপিয়ে কেঁদে উঠল। অধ্যায় ওর মাথায় একটা হাত রাখল। হাতটা খুব দুর্বল, মৃদু কাঁপছে হাতটা। তবুও তন্নার কি বিশাল ছত্রছায়া হয়ে উঠল এই দুর্বল হাতের আস্থাটা। দীর্ঘ 90 দিন পরে ফিরে এসে স্ত্রীর প্রতি সুপ্ত এক আকর্ষণ যেন অগ্নিস্ফুট লিঙ্গের মতো ছুঁয়ে দিল অধ্যায়ের মন, মস্তিষ্ক, চেতনা, এমনকি সর্বাঙ্গ। দুর্বল শরীর নিয়েও সে কেমন করে যেন এই চোখের নিচের গাঢ় ডার্ক সার্কেল পরা মেয়েটার গায়ের ঘ্রাণ তীব্রভাবে শুষে নিতে মরিয়া হয়ে উঠল। এ বড় আশ্চর্যের কথা। এভাবেই পেরিয়ে গেল সময়। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাতের ঘন অন্ধকার ফিকে হয়ে আসছে। প্রকৃতিতে একটা নতুন দিনের সূচনা হচ্ছে। তন্নার জীবনেও কি তবে দীর্ঘ আমাবস্যার পর আজ শুক্ল পক্ষের শুরু হলো? অধ্যায় চৌধুরী নামক বাজে স্বভাবের ছেলেটা কি তবে বন্দী হলো শ্যামকন্যার প্রেমে? সুখ আর আনন্দের আতিশয্য কেটে গেল একটা দিন। গতদিন তন্না অধ্যায়ের কাছে থেকেছে। রহমান চৌধুরী এক্সট্রা বেড জোগাড় করে সেখানে তন্নার ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। তবে ঘুম কি আর আসে? অধ্যায়ের সাথে টুকটাক কথা হচ্ছে তার। আজ হঠাৎই যেন সংকুচিত হয়ে উঠল অধ্যায়। সে আর এক মুহূর্ত হাসপাতালে থাকতে রাজি নয়, কোনোভাবেই নয়। সে বাড়ি চলে যাবে। রহমান চৌধুরীকে ডেকে দৃঢ় গলায় সে বলল, আমি বাড়ি যাব আব্বু, ব্যবস্থা করো। রহমান চৌধুরী অবাক হলেন পুত্রের কথায়। দীর্ঘদিন নিদ্রা শেষে ছেলেটা সবে কিছুটা সুস্থ হয়েছে, এক্ষুনি বাড়ি নিয়ে গেলে হিতে বিপরীত হতে পারে। রহমান চৌধুরী পুত্রের দিকে চেয়ে তীব্র শঙ্কায় কুঞ্চিত হলেন। তিনি শান্ত স্বরে বোঝানোর চেষ্টা করলেন, দেখো অধ্যায়, তোমার শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি। ডাক্তারদের পর্যবেক্ষণে থাকাটা এ মুহূর্তে জরুরি। অধ্যায় নাছোড়বান্দা। তার চোখে মুখে ফুটে উঠল দৃঢ় সংকল্পের ছাপ। সে তন্নার দিকে তাকিয়ে বলল, হাসপাতালে থাকতে আমার একটু ভালো লাগছে না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আব্বু। আমি নিজের চেনা পরিবেশে ফিরতে চাই, প্লিজ। কিন্তু কোনো কিন্তু নয়, বাড়িতে আম্মু আছে তো। তাছাড়া তূর্ণা পাশে থাকলে আমার কোনো অযত্ন হবে না, আমি জানি। প্লিজ আব্বু।
অধ্যায়ের কথায় চকিতে তাকালো তুন্না। এত বিশ্বাস, পাশে থাকা, সার্বক্ষণিক এই লোকের পাশে সে থাকবে এই আশা কিভাবে করছে লোকটা। তুন্নার কি খেয়ে দিয়ে আর কাজ নেই? ইস, ও পাশে থাকলে আমার কোনো অযত্ন হবে না। যত আদিক্ষেতা, নিজে তো কখনো একটু যত্ন করেনি, এখন কেমন করে আশা করে যে তুন্না তার যত্ন করবে? তার মতামত না নিয়েই তাকে সেই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা হচ্ছে। লোকটা এখনো অধিকার দেখাচ্ছে। তুন্না কেবলমাত্র দায়িত্বের খাতিরে এখানে আছে। মন থেকে পুরোপুরি এই লোকটাকে সে মেনে নিতে পারেনি। অসহায় হয়ে বেডে শুয়ে থাকা অবস্থায় যেমন করুণা হচ্ছিল, এখন তাও হচ্ছে না। কেমন যেন অস্বস্তি হচ্ছে। বৃতৃষ্ণায় ছেয়ে যাচ্ছে মনসজগৎ। আগের করা অপমানগুলো চোখের সামনে ভাসছে ক্রমাগত। সে বলল, আমি কিন্তু ও বাড়িতে যাব না। যাবে না মানে? আলবাত যাবে। অধ্যায় নিজের কথায় দৃঢ় প্রত্যয় নিয়ে বসে আছে। তুন্নার মেজাজ চড়ে গেল হুট করে। সে জেদ করে বলল, কেন যাব? যাব না আমি। আপনার বাড়িতে আপনি ফিরে যান, আর তুমি? আমি হোস্টেলে ফিরে যাব। কেন? আমাদের বাড়িতে কি সমস্যা? অভিমানে রুদ্ধ হয়ে আসে তুন্নার কণ্ঠ। নাকের পাটা ফুলিয়ে সে অপর দিকে মুখ করে বলে, ওটা আমাদের বাড়ি, ওখানে গিয়ে আমার কি কাজ? কি আশ্চর্য, তুমি কাজ খুঁজে পাচ্ছ না? তোমার অতি ভদ্র স্বামীর সেবা করার মতো গুরুত্বপূর্ণ কাজ এই ধরনীতে আছে কিছু? অধ্যায়ের কথা বলার ভঙ্গিমা তুন্নার হাসি পায়। একটা মানুষ যে কেমন করে এতটা উদাসীন, এতটা অবুঝ, এতটা ছেলে মানুষ হতে পারে তা সে ভেবে পায় না। আর অতিভদ্র, বিশ্ব সেরা অভদ্র কিনা নিজেকে অতিভদ্র দাবি করছে। তুন্নার তো ইচ্ছে করছে এক্ষুনি ওর মাথা ফাটিয়ে আরেক দফা কোমায় পাঠিয়ে দিতে। সে দাঁত কিরমির করে বলল, নিজেকে ভদ্রলোক দাবি করার আগে ভদ্রলোক শব্দের মানে জানা জরুরি। অধ্যায় শুয়েছিল। সে ধীরে ধীরে উঠে বসলো। মাথার নিচে বালিশটা বেডের মাথায় ঠেকিয়ে হেলান দিয়ে বসলো সে। এরপর চোখ টিপ দিয়ে বলল, তোমার কি ধারণা আমি অভদ্র? বিশ্ব সেরা। প্লিজ তোর না, ঝগড়া করো না। আমি আগে সুস্থ হই, তারপর আমরা ঝগড়া করার একটা প্রতিযোগিতা করব। কিন্তু অসুস্থ শরীর নিয়ে পেরে উঠছি না। আগে স্বামীর সেবা যত্ন করে সুস্থ করে তোলো তাকে, এরপর ঝগড়া, ভাব, ভালোবাসা সব হবে। এ পর্যায়ে রহমান চৌধুরী গলা খাকারি দিয়ে উঠলেন। রহমান চৌধুরী যে কেবিনে দাঁড়িয়ে আছেন এই বোধ তুন্নার ছিল না। তুন্না উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিল কিনা। অধ্যায় অবশ্য বাবার সম্মুখেই বউকে এ জাতীয় কথাবার্তা বলছে। তুন্না লজ্জায় মাটিতে মিশে যায় যেন। সিসি, শ্বশুরের সামনে এ কেমন লাজ লজ্জাহীন আলোচনা। সে আরক্ত মুখে রহমান চৌধুরীর দিকে ফিরে তাকালো। রহমান চৌধুরী মিটিমিটি হাসছেন। উনি বুঝে গেছেন এদের মাঝে ভাব ভালোবাসা সত্যি হলো বলে। এই আশাটা পিতৃ হৃদয়কে মুহূর্তেই বিগলিত করে দিল। অধ্যায়ের দিকে এক পলক তাকিয়ে স্লান হাসলেন তিনি। সেই হাসিতে একাধারে নির্ভরতা আর অনন্তকাল আগলে রাখার প্রতিশ্রুতিতে বদ্ধ হবার তাগিদ দিলেন অধ্যায়কে। চোখের ভাষায় যেন বললেন, হে বৎস, লেগে থাকো। ভালোবাসা দিয়ে পাথর মন গলাতে সময় বেশি লাগবে না। তুন্না পরিস্থিতি স্বাভাবিক করতে রহমান চৌধুরীর দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, বাবা, ও যখন চাইছে তখন বাড়িতে নিয়ে যাওয়াই বোধহয় ভালো। মনের শান্তি অর্ধেক অসুখ সারিয়ে দেয়। বাড়িতে সব রকমের চিকিৎসার ব্যবস্থা তো করাই যাবে। তাছাড়া ওনার মা আছেন। অগত্যা রহমান চৌধুরী আর না করতে পারলেন না। তবে অধ্যায়ের মাকে, ওনার মা সম্বন্ধে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। শর্মিলা মেয়েটার সাথে এত অন্যায় করেছে যে এখন মেয়েটা তাকে সম্মানও দিতে পারছে না। তিনি হাসপাতালের ডিসচার্জ পেপারের ফর্মালিটি সরাতে কেবিন থেকে বেরিয়ে গেলেন। তিনি বেরিয়ে যেতেই তুন্না অধ্যায়ের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আপনি বাবার সামনে এমন আজে বাজে কথা কেন বলছিলেন? আজে বাজে কথা? কি আজে বাজে কথা বলেছি আমি? কি বাজে কথা মানে? কিসের ছাতার মাথা ভাব ভালোবাসার কথা বলছিলেন? হ্যাঁ, তো বলবো না? আর ভালোবাসার কথা বাজে কথা কেন হতে যাবে? এটা পৃথিবীর সবচেয়ে মধুর কথা। আপনার থেকে ওই মধুর কথা তো আমি শুনতে চাইনি। ধুর, বাবা কি ভাবলো? কি আবার ভাববে?
কিছুই ভাবিনি। হুম, আপনি সব জেনে বসে আছেন। না জানার কি আছে? উনি কি ওনার বউকে ভালোবাসেননি? তাহলে আমার বউয়ের সাথে এ জাতীয় আলোচনা করার সময় এত ভাবাভাবির কি আছে? তুন্নার দু কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। কি নির্লজ্জ লোক, মুখে কিছুই আটকায় না এর। লাগামহীন তেজি পাগলা ঘোড়ার মতো মুখটা ছুটে চলে ওনার। ভাষা সংযত রাখতে চেষ্টা করছে না। আজব লাজে আরক্ত মুখের ভঙ্গিমায় ধিক্কার ফুটিয়ে সে বলল, ছি ছি, নিজের বাবা মায়ের সম্পর্কে কি বলছেন এসব আপনি? ও বাবা, তাদের সম্পর্কে বলা যাবে, নিজের বউয়ের সম্পর্কেও বলা যাবে না? তবে বলবো কাকে আমি? সেটা তো আর আপনাকে আমি বলে দিব না। আমি এখন যাই। অধ্যায় হঠাৎই আর্তনাদ করে উঠে বলল, উফ, শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর আসছে বোধহয়। তুন্না ব্যস্ত ভঙ্গিতে অধ্যায়ের কপালে আলতো করে হাত রাখল। তপ্ত কপালটা যেন এক শীতল স্পর্শে ঝুরিয়ে গেল। অধ্যায় চোখ বুজে ফিসফিস করে বলল, সারা জীবন এই হাতের পরশ পেতে চাই আমি। তুন্না উত্তর দিল না। অধ্যায়ের কপাল থেকে হাত সরিয়ে নিল আলগোসে। এরপর খুব আশ্বস্ত গলায় শুধালো, হুম। তুন্নার ভেতরটা যেন আরেক দফা ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু তা কেন? সে তো চায়নি অধ্যায় তাকে ভালোবাসুক। তবুও বৃতৃষ্ণার শুকনো হাওয়ার মুহূর্তেই মরুভূমি হয়ে গেল দীর্ঘদিনের করুণা, মমতা, শ্রদ্ধা, ভক্তি সব। সমস্ত শরীরে আলোড়ন তুলে হঠাৎ এক ঝাপটা উত্তপ্ত জল এসে পড়ল তার দু চোখের কিনারায়। সে জলবাড়ির চেষ্টায় গোপন করে অভিমানে রুদ্ধ হয়ে আসা কণ্ঠে সে শুধালো, তবে বাঁধন দেওয়ার এত প্রয়াস কেন? কারণ আমি তোমার সাথে থাকতে চাই, সংসার করতে চাই। আর ভালোবাসা, নিজের ভালোবাসার উপর আস্থা নেই আমার। ভালোবাসি শব্দটা অনেকবার অনেকের জন্য উচ্চারণ করেছি আমি। এখন আর এই শব্দটা তোমার ক্ষেত্রে উচ্চারণ করে তোমাকে অপমান করতে চাই না। দীর্ঘশ্বাস ফেলল তুন্না। আর অপমান? যার স্বামী তাকে ভালোবাসে না, এর চেয়ে বড় অপমান আর কি আছে? লোকটা শুধুমাত্র তার জেদ আর অহংকার খর্ব করতে চায় না বলেই তাকে ছাড়বে না। এটাই হয়তো একমাত্র কারণ। কিন্তু ভালোবাসা ভিন্ন কোনো সম্পর্কে তুন্না যে জড়িয়ে থাকবে না, সে বলল, ভালোবাসাহীন কোনো সম্পর্কে আমি থাকতে চাই না অধ্যায়। আমি রাখতে চাই। আপনার সমস্যা কি বলুন তো? আপনি কি চান আসলে? আমি চাই তোমার সাথে সংসার করতে। তুন্না গম্ভীর কণ্ঠে শুধালো, আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, আপনার কাছে সংসার মানে কি? সংসার মানে আলু আর পেঁয়াজের সহাবস্থান। আলু যেমন পেঁয়াজ ছাড়া তরকারিতে জমে না, তেমনি তোমারে ছাড়া আমিও জমতাছি না। এখন পেঁয়াজ যদি দাম বেড়ে যাওয়ার ভাব ধরে ঝুড়ি থেকে লাফিয়ে পড়ে, তবে আলুর কি দোষ? আমার সাথে ফিরে চলো পেঁয়াজপতি। চলো আমরা একসাথে মিলেমিশে চচ্চড়ি রান্না করি।